নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি গোয়েন্দা অনির্বাণ সিরিজের অসাধারণ একটি রোমহর্ষক থ্রিলার সাসপেন্স গল্প সাইকো কিলার। গল্পটি আগে মন দিয়ে শুনুন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবও। না, কোনো জোরাজুরি নয়, যদি ভালো লাগে তবেই। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, লেখক রূপম রায়ের কলমে সাইকো কিলার। আজ সকাল থেকেই আকাশটা পরিষ্কার। আমি ঘুম থেকে উঠে চায়ের পেয়ালাটায় একটা চুমুক দেব, এমন সময় পদ্মাবতী এসে বলল, কি গো ঠাকুরপো, অনেক দিন তো হলো, তোমাদের কাছে তো সেই মতো একটা ভালো কেসও এলো না দেখছি। আমি একটু ঠাট্টার সুরে বললাম, তাতে তোমার কি, তুমি তো আর সত্যান্বেষী নও। আর অনির্বাণের আগের কেসটায় সরকারের ওপর মহল দিয়ে যা টাকা পেয়েছিল তা দিয়ে ওর শুয়ে বসে চলে যাচ্ছে। অনির্বাণ একটু বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছিল আর বাইরে রাস্তার দিকে চেয়েছিল। আমি জানি ওর এখন সুখের দিন চলছে, কিন্তু কখন যে কেস এসে হাজির হবে তার ঠিক নেই। আমাদের কথা বোধ করি শুনতে পেয়েছিল, তাই ভেতরে এসে বলল, আমার কেস নেই তাতে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। উনি কোথা থেকে এলো হাউতাস করার জন্য? এটাকে কি বলে জানো? পদ্মাবতী একটু ওর চুলের নিচের দিকটা পাক খাইয়ে সগর্বের সাথে বলল, কি বলে শুনি? এটাই হলো যার বিয়ে তার হুঁশ নেই, ওদিকে পাড়া পড়ছির ঘুম নেই। তোমরা আর কি বুঝবে, আমি তোমাদের আগের কেসগুলোর কথা সব লিখে রেখেছি। আর কদিন পর থেকে তো ঠিক করেছি আমি গোয়েন্দা গল্প লেখাও শুরু করব। আর যখন মানুষ আমার গল্পগুলো পড়া শুরু করবে, আমার বইগুলো তখন দেখবে বাংলার লোকেদের হাতে হাতে ঘুরছে। আমি এমনিতেই চা খাচ্ছিলাম, বৌঠানের লেখক হওয়ার কথাটা শুনে একটা ছোটোখাটো বিষম খেলাম। কাশিটা একটু সামলে নিয়ে বললাম, এটাই বাকি ছিল। ভালো তো, আমি তোমার লেখার সময় সাহায্য করে দেব বরং। অনির্বাণও দেখলাম আমার কথাটা শুনে হেসে বলল, ঠিক আছে, মেনে নিলাম কিছু কিছু কেসে নেওয়া যেতেই পারে তোমাকে, তবে তার বদলে ভালো কিছু রান্না করে খাওয়াতে হবে আমাদের। কি কি ঠিক বললাম তো ভাইয়া? আমি একটু মাথা নাড়িয়ে বললাম, একটু সামনের রবিবার কচি পাঁঠার মাংস হলে কেমন হয় বলো তো? আর বৌঠানের থেকে তো ওটা ভালো আশা করি এ বাড়িতে কেউ রান্না করে না। বৌঠান বলে উঠল, ওই পারবে, সারাদিন পড়ে পড়ে থাকবে আর এটা খাবো ওটা খাবো বলে হুকুম দেবে, তাই তো? রাগ করে না, 10টা না 5টা না, একটাই তো স্ত্রী বলো। আর বললাম তো, এরপর একটা ভালো কেস এলেই তোমাকে নিয়ে যাব। এখনই যদি কেস আসে এখনই নিয়ে যাব, প্রমিস। আসলে স্বামী স্ত্রীর মধ্যে এইসব ঝগড়া লেগেই থাকে, ওগুলো দেখতে বেশ ভালোই লাগে। আবার আমি তো বেশ উপভোগ করি, আমার সাথেও লাগে মাঝে মাঝে। কিন্তু কথা চলার মাঝেই হঠাৎ করে আমাদের চমকে দিয়ে টেলিফোনটা বেজে উঠল। তাড়াতাড়ি ও এগিয়ে গেল ফোনটার দিকে, তারপর তুলে নিয়ে বলল, হ্যালো, অনির্বাণ বলছি। ও মিস্টার সোম, বলুন বলুন, শরীর ঠিক আছে তো? কি খুনের চেষ্টা? তাও আপনাকে? ঠিক আছে ঠিক আছে, আমি এখন ফ্রি আছি, চলে আসছি। হ্যাঁ, রেডি হয়ে বেরিয়ে পড়বো। আপনি সাবধানে থাকুন। গম্ভীর মুখে ফোনের রিসিভারটা নামিয়ে রেখে বলল, কলকাতার হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নিরঞ্জন সোমকে একটা লোক বাড়িতে এসে খুন করার চেষ্টা করেছে। আমি এক্ষুনি বেরোতে হবে, তৈরি হয়ে নাও, কুইক। বৌঠান ওর দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই অনির্বাণ বলল, চলো, কাকা আমার পরিচিত, কোনো অসুবিধা হবে না আশা করি। তবে আজ যাচ্ছ চলো, গল্পের প্লট পেয়ে যাবে, কিন্তু এদিক ওদিক কিন্তু নিয়ে যেতে পারবো না, ওটা তোমাকে কাছে পরে শুনে নিতে হবে। আমি জানি ও বৌঠানের সাথে যতই ঝামেলা করুক ভালোবাসে ও খুবই। বৌঠান হাসি মুখে বলল, দাঁড়াও, আমি তৈরি হয়ে আসি। আমি আর অনির্বাণ 2 মিনিটে তৈরি হয়ে নিলাম। তাড়াতাড়ি আমাদের ট্যাক্সি ড্রাইভারকে কল করে দেওয়া হলো। বৌঠান রেডি হওয়ার আগেই সাথে সাথেই বাইরে মোটর গাড়ির শব্দ শুনতে পেলাম, আর সেটা আমাদের বাড়ির নিচেই থামলো বলে মনে হলো। আমরা 3 জনে তাড়াতাড়ি গাড়িতে উঠে ঠিকানা বলে দিতেই গাড়ি স্টার্ট দিয়ে দিল। বৌঠান দেখলাম ওর হাতে একটা ছোট নোটবুক আর একটা নতুন ফাউন্টেন পেন সাথে নিয়েছে। আমি যেতে যেতেই ওকে বললাম,
আচ্ছা, উনি সেই মিস্টার সোম, তাই না? অনির্বাণ বলল। হ্যাঁ, প্রাক্তন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সেই দিন দেখাও তো হয়েছিল আমাদের সঙ্গে। আসলে প্রায় মাস তিনেক আগে লালবাজার থানার বড়বাবু দাসবাবুর মেয়ের বিয়েতে গিয়েছিলাম আমি আর অনির্বাণ। সেইখানেই নিমন্ত্রিত বড় বড় লোকেদের মাঝে এই নিরঞ্জন সোমও এসেছিলেন। দাসবাবু অনির্বাণকে পরিচয় করিয়ে দেওয়ার সাথে সাথেই তিনি ওর খুব প্রশংসা করলেন, আর এও বলেছিল যদি দরকার হয় তবে নিশ্চয়ই ফোন করবেন কোনো একটা দিন। কিন্তু সেই দরকারটা যে এমন হবে তা আশা করিনি। উনি ভদ্রলোক এত বছর কোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাজ করেছেন, কিন্তু শেষ বয়সে এসে এই পুরনো একটা বাগান বাড়ি কিনে কলকাতা শহরে একা থাকতেন নিরিবিলিতে। তাহলে ওনাকে কেউ খুন করতে চাইবেই বা কেন? এটাই তো বড় প্রশ্ন। দাঁড়াও, একটু ধৈর্য ধরো, ওখানে গেলেই তো জানতে পারবে। গাড়িতে আর তেমন কিছু কথা হয়নি। বাড়িটা বেশ দূরে, উত্তর কলকাতার পুরনো রাস্তার পাশে নিরিবিলি একটা বাগান বাড়ি। পৌঁছলাম তখন প্রায় বেলা 12টা। গাড়ি থেকে নেমেই দেখলাম এ তো আমাদের চেনা পরিচিত জিপ দাঁড়িয়ে আছে বাইরে। এটা দাসবাবুর পুলিশ জিপ, তা চিনতে ভুল হওয়ার কোনো প্রশ্নই নেই। অনির্বাণ ওটা দেখল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, দাসবাবু লোকটা বুগাস একেবারে। এখানে যে আসবে আগে থেকে বলে না, ট্যাক্সিতে শুধু শুধু ভাড়া করলাম। ভাড়া চুকিয়ে ট্যাক্সিটা রাস্তায় ধুলো উড়িয়ে চলে গেল। কলকাতার মতো শহরে এত বড় একটা বাগান বাড়ি কিনে থাকার ক্ষমতা যার আছে, তাকে হত্যা করতে যে কেউ চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। সত্যি বেশ বড় দোতলা একটা বাড়ি। তেমন একটা জাঁকজমক নেই বটে, কারণ পুরনো হওয়ার দরুন বাড়ির রং ততদিনে ফিকে হয়ে গেছে। বড় গেটটা খুলে সামনের সাজানো বাগান দিয়ে এগিয়ে যেতে যেতে চোখে পড়ল ওপরের দোতলার বারান্দার দিকের অংশটায়। অসম্ভব সুন্দর রং বেরঙের ফুলের টব শোভা পাচ্ছে সেখানে। বৌঠান তো দেখলাম ওগুলো দেখে বেশ খুশিই হয়েছে। একটা চাকর এসে দরজা খুলে দিল, তারপরে বলল, বাবু ওপরে আসেন, একটু ভেঙে পড়েছেন, তবে আপনারা গেলে হয়তো মনে বল পাবে। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। বাড়ির বয়স হলে কি হবে, নিরঞ্জন বাবুর এলেম আছে বটে। দেশ বিদেশের দামি দামি ফুলদানি আর ঘর সাজানোর জিনিস দিয়ে পুরো নিচের বসার ঘর ঠাসা। দেখেই বোঝাই যাচ্ছে এই শখের জন্য ঘর সাজাতেই ব্যবহার করা হয়েছে। দোতলায় যাওয়ার সময় সিঁড়িতে উঠতে উঠতে ও বলল, বিয়ে না করে টাকা জমালে কত দামি দামি জিনিসপত্র দিয়ে ঘর সাজানো যায়, এর জন্য চিরকুমার ব্রত অবলম্বন করাই যায়। বৌঠান একটু মুখ ঘুরিয়ে বলল, মরণ দশা। আমরা গিয়ে একটা বড় হল ঘর পেরিয়ে প্রবেশ করলাম সেই দোতলার বারান্দায়। দোলনার ওপর বসে নিরঞ্জনবাবু সোফায় থাকা দাসবাবুর সাথে কথা বলছেন। অনির্বাণ আর আমাদের আসতে দেখে মিস্টার সোম নিজেই দোলনা থেকে উঠে এসে আমাদের আমন্ত্রণ জানিয়ে বললেন, আসো আসো অনির্বাণ, বসো। ও, নিরঞ্জন সোম মানুষটির বর্ণনা তো দেওয়াই হয়নি। অনির্বাণ বলেছে লেখার সময় সামনের মানুষের একটা বর্ণনা দিয়ে দিতে। আমি তাই করলাম। নিরঞ্জন সোম বেশ শক্তপোক্ত মানুষ, বয়স হয়েছে, তবে তার মেরুদণ্ড কিন্তু এখনও সোজা। মাথায় সমস্তটা সাদা চুল, ফর্সা রং, যদিও চামড়াটা এখন কুঁচকে গেছে। ছিপছিপে শরীর, আর প্রায় ওর মতোই লম্বা, 6 ফুটের কাছাকাছি তো হবেই। দাসবাবু আমাদের বরাবরই চেনা। উনি আমাদের দেখা মাত্রই বলল, অনির্বাণ, কেস হলেই তো গন্ধে গন্ধে হাজির। কি আর বলবো বলুন, স্বয়ং হেড জাস্টিস নিরঞ্জন সোমকে হত্যার চেষ্টা, সেটা তো উদ্ধার করা যার তার কম্য নয়। দাসবাবু হো হো করে হেসে উঠলেন। অনির্বাণ আর আমাকে মিস্টার সোম আগে থেকেই চিনতে, কিন্তু বৌঠানকে চেনার কথা না। ও তাই ওর পরিচয় করিয়ে দিল, আর এও বলল ও নাকি লেখক হতে চায়। কেসের ব্যাপারে প্লট বোঝার জন্য আমাদের সাথে এসেছে। মিস্টার সোম তো বেজায় খুশি হয়ে বললেন, ভেরি গুড, ভেরি গুড, তোমরা এসেছো, আমার একটু এখন হালকা লাগছে। আঙ্কেল, আপনি তো ভালোই মানুষ। যাকে কয়েক ঘন্টা আগে হত্যার চেষ্টা করা হয় তার মুখে এমন সাহস আর হাসি সচরাচর দেখা যায় না। অনির্বাণ, আমি আইনের সাথে যুক্ত আছি প্রায় 25 বছর। এখন রিটায়ারমেন্ট নিয়েছি বটে, তবে অপরাধী দেখলেই তার মনে কি চলছে সেটা বলতে পারি। কিন্তু আজ সেই অপরাধীর কোনোভাবেই আমায় মারার ইচ্ছা যেন ছিল না।
সে শুধু আমায় ভয় দেখাবার জন্যই আজ এসেছিল, কিন্তু তার কথাবার্তা শুনে মনে হলো সে হয়তো পরেও বদলা পুরো করতে আসবে। এমনকি সেই আততায়ী আমায় একটা নাম অবধি বলে গেছে। স্ট্রেঞ্জ, ঘটনাটা অদ্ভুত তো। এ আবার কখনো হয় নাকি? তাই তো অনির্বাণ তোমাদের সঙ্গে সঙ্গে ডেকে নিলাম। হয়তো পরেও আমার ওপর হামলা হতে পারে বা খুন করার চেষ্টা হতে পারে। আপনি একটা কাজ করুন, সেই লোকটা আসা থেকে পরপর কি হয়েছে সবটা আমাদের খুলে বলুন। আমি সবটা শুনে তবে নিজের সিদ্ধান্তে আসতে পারবো। চাকর আমাদের জন্য 1 কাপ করে কফি দিয়ে গিয়েছে। সেটা তুলে একটা চুমুক দিয়ে নিরঞ্জনবাবু বলা শুরু করলেন। আজও রোজ সকালের মতো ঘুম থেকে উঠে আমি নিজের এই বারান্দায় এসে বসি, আর দেখতেই পাচ্ছ বারান্দায় সাজানো ফুল গাছগুলো একদিকে আর অপরদিকে দোলনাটা। সে যাই হোক, রোজ সকাল সকাল ফুল গাছগুলোতে জল দিই। আজও দিচ্ছিলাম নিজের মতো। তারপর একটু চুপচাপ বসলাম দোলনাটায়। আমার কাজের একটাই চাকর দেখেছ, নাম বিশু। অত্যন্ত বিশ্বস্ত, আর আমার সাথে রয়েছে প্রায় 12 বছরেরও বেশি। বিশুকে ফর্দ করে দিলাম দুপুরে খাওয়ার জন্য বাজার আনতে। ও বাজারে বেরিয়ে গেল স্পষ্ট মনে পড়ে। তারপর চুপচাপ বসেছিলাম। পেছনে আমার রেডিওটা বাজছিল, গান ভেসে আসছিল কানে তখন, তাই হয়তো শব্দটা ঠাউর করতে পারিনি। ব্যালকনিতে যে একটা লোক এসে দাঁড়িয়েছে তা খেয়ালই করতে পারিনি। পাশের ওই বড় আম গাছটা দেখেছ? ওই গাছের একটা ডাল বেয়েই লোকটা এসেছে আশা করা যায়। আমি অপর দিকে চেয়ে, লোকটা নিঃশব্দে আমার কাছে এলো। তারপর হঠাৎ করেই আমার চমকে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। লোকটার চেহারা সাধারণ ভেতো বাঙালির মতো গড়নের, কিন্তু তার মুখে একটা কালো রঙের বড় মাস্ক পরা, আর মাথা আপাদমস্তক টুপিতে ঢাকা। তাই তার মুখ দেখার প্রশ্নই হয় না। এমনিতেই আমার বয়স হয়েছে, বাড়ি দিয়ে বেরোতে পারি না। আচমকা লোকটা আমার সামনে এসে অদ্ভুত এক খ্যানখ্যানে গলায় বলল, না, উঠতে হবে না। আপনি আপনি আমায় চিনবেন না, তবে তবে আপনাকে কিছু পুরনো স্মৃতি মনে করাতে চাই। আমি তো তাজ্জব বনে গেলাম। তারপর জোর দিয়ে বলে উঠলাম, এসব হচ্ছেটা কি? আমার সাথে রসিকতা করছো? তুমি জানো আমি কে? সে আমার কথাটা যেন শুনতেই পেল না। তারপর অদ্ভুত এক প্রশ্ন করে বসলো, আচ্ছা জজ সাহেব, আপনার 5 বছর আগে একটা কেস, গোবিন্দ নস্করের কথা মনে আছে? যাকে আপনি ফাঁসি কাঠে ঝুলিয়েছিলেন। জীবনে এত কেস দেখেছি, তাই মনে না থাকারই কথা, কিন্তু এইটা মনে ছিল। একটা গো বেচারা জাতীয় মানুষ, কিন্তু সে নাকি ছোড়া মেরে খুন করেছে একটা লোককে। প্রথমে দয়া হলেও পরে লোকটার অপরাধের কথা ভেবে ফাঁসির রায় দিয়েছিলাম। আমি তৎক্ষণাৎ লোকটাকে বললাম, তুমি ওই লোকটার ফাঁসির বদলা নিতে এসেছো নাকি? তবে জেনে রাখো, যার যেটা সাজা আমি তাকে ততটাই সাজা দিই, আর তাও আইনিভাবে। তাতে আমার কিছু এসে যায় না। লোকটা হঠাৎ আমার চমকে দিয়ে পকেট থেকে বার করে আনলো একটা ধারালো ছুরি। তারপর সেটা আমার গলার কাছে এনে আবার সেটা নিজের হাতে নিয়ে নিল। তারপর বলল, জজ সাহেব, আপনি একটা ভুল করে ফেলেছিলেন সেই রায় দেওয়ায়। কারণ সেই খুন সে করেনি, তাকে তাকে ফাঁসানো হয়েছিল। আমি বললাম, তাতে তোমার কি? আর আইন তদন্ত করেই তাকে কাঠগড়ায় তুলেছিল, তাহলে আমার কি দোষ? লোকটা একটু হেসে জবাব দিল, আমার কি? কারণ ওই খুনটা ও করেনি, করেছিলাম আমি। আর আর সেটা চাপা দিয়েছিলাম, বুঝলেন? হ্যাঁ, তবে আপনি বয়স্ক মানুষ, মিথ্যে কথা বলবো না। সেই খুনের বোঝা এত বছর পর আমার মাথায় চড়ে বসেছে যেন। রোজ রাতে ঘুম আসে না আমার। রোজ একটা অপরাধ বোধ কুড়ে কুড়ে খায় আমায়। হ্যাঁ, কিন্তু একদিন হঠাৎ মনে হলো, আপনি তো জজ ছিলেন,
তাহলে তাহলে দোষ তো আপনার, কারণ লোকটাকে ফাঁসিতে তো আপনি ঝুলিয়েছিলেন, তাই না জজ সাহেব? আমি তাকে বললাম, তুমি যদি আমায় মারতে চাও মারতে পারো, ভুল হয়েছে যখন আমি স্বীকার করে নিলাম, নাও মারো আমায়। লোকটা অদ্ভুত হেসে ছোড়াটা তার পকেটে আবার চালান করে দিয়ে বলল, না, আপনাকে মারার সময় এখনো আসেনি, বুঝলেন? কারণ কারণ আমার উত্তর এখনো আমি পাইনি। কে দোষী, আপনি না আমি, সে উত্তর আমি এখনো পাইনি। তার উত্তর পেলে হয়তো আপনাকে এসে মেরে যাব। এই বলে লোকটা উঠে একটা টেপ বের করে আমার মুখে চিপকে দিল, আর কালো একটা কাপড় বেঁধে দিল আমার চোখে, আর সাথে হাতও বেঁধে দিল। আমার শরীরের যা অবস্থা, আমি জানি ওর সাথে গায়ের জোরে পেরে উঠব না। আর যার পকেটে ধারালো ছোড়া, তাতে আবার মাথায় সামান্য ছিটগ্রস্ত, কোনো জোর জবরদস্তি করিনি। লোকটা যেভাবে এসেছিল চলে গেল ঠিক সেভাবে। কিছুক্ষণ পর চাকর বিশু এসে আমায় এই অবস্থায় দেখে সব খুলে দেয়। তারপর তোমায় আর দাসবাবুকে কল করি আমি। এই হলো সব ব্যাপার। দাসবাবু সবটা শুনে বললেন, এ তো পাগলের কাজ মনে হচ্ছে। না হলে শুধু শুধু কষ্ট করে একটা লোক আপনার দোষ ধরিয়ে দিতে এলেন কেন? অনির্বাণ এতক্ষণ চুপচাপ ছিল, এবার এসে বলল, দাসবাবু, আপনি হয়তো ভুলে যাচ্ছেন লোকটা শেষে বলে গেছে তার ইচ্ছা হলে পরে সে আবার মিস্টার সোমকে খুন করতে আসবে। তাই উনি ঠিকই করেছেন আমাদের খবর দিয়ে। দাসবাবু একটু আমতা আমতা করে বললেন, তাও ঠিক কথা। তাহলে একটা কাজ করুন নিরঞ্জনবাবু, আপনার বাড়িতে আমি একজন পুলিশ মোতায়েন করে দিই, যখন আপনার প্রাণের আশঙ্কা আছে। মিস্টার সোম তাতে একটু হেসে বললেন, শুধু শুধু একটা বয়স্ক লোকের জন্য পুলিশ বসিয়ে কাজ নেই। তার থেকে বরং আপনারা দুজনেই সেই লোকটাকে ধরার ব্যবস্থা করুন। আর বিশু সব সময় আমার সাথেই থাকে, তাই আর চিন্তা করার কোনো কারণ নেই। তাই বরং ভালো, কিন্তু খটকাটা অন্য জায়গায়। আচ্ছা, লোকটার কথা বলার সময় পাগলামির কোনো লক্ষণ শরীরে ফুটে উঠছিল কি? একটু মনে করে বলুন তো। না অনির্বাণ, সাধারণ গলার স্বর, কথাগুলো এমনভাবে বলে গেল যেন সবটাই স্বাভাবিক, কিন্তু লোকটার গলা যেন অদ্ভুত রকমের খ্যানখ্যানি, যেন জোর করে গলা পাল্টে কথা বলার চেষ্টা করছে। এ তো হবেই, হয়তো সে পরিচয় গোপন করে রাখতে চাইছে, তাই জন্য তার এমন প্রচেষ্টা। অনির্বাণ একটু সোফা ছেড়ে উঠে গিয়ে বারান্দার পাশেই থাকা আম গাছের দিকে এগিয়ে গেল। তারপর ভালো করে দেখে বলল, স্ট্রেঞ্জ, ডাল বেয়ে তো অনায়াসেই কেউ উপরে উঠে আসতে পারে। তারপর এটা ওটা কথা চলল, তেমন বেশি দরকারি কিছু নয়। এর মধ্যে দেখি বৌঠান ঘটনা বলার সময় সবটা ওর ছোট নোটবুকে নোট করে নিয়েছে। সব কথা শেষ করে অনির্বাণ এবারে বলল, নিরঞ্জনবাবু, আপনি চিন্তা করবেন না। আর লোকটা হয়তো আপনাকে বিব্রত করার জন্যই ভুল বিচার করার কথাটা বলছে, আমি দেখছি। আর দাসবাবু তো আছেই, আমরা আপনার কোনো ক্ষতি হতে দেব না। তাহলে আজ উঠি। আমরা সবাই নিরঞ্জন বাবুকে নমস্কার জানিয়ে বেরিয়ে এলাম ওনার বাড়ি ছেড়ে। দাসবাবু ওনার কোমরের বেলটা ঠিক করতে করতে বলল, অনির্বাণ, বাড়ির দিকে যাবে তো? চলো, আমার জিপে করে ছেড়ে দিচ্ছি, যেতে যেতে কথাও হয়ে যাবে কিছু। আমরা উঠে পড়লাম দাসবাবুর জিপে। রাস্তায় জিপে যেতে যেতে দাসবাবু বললেন, কি মনে হচ্ছে তোমার এই কেসটায়? আমার তো বাবু মাথায় কিচ্ছু আসছে না। আমার তো মনে হয় এ কোনো পাগলের কাজ। হয়তো কোনোদিন অ্যারনে দাঁড়িয়েছিল, আর আমাদের জজ সাহেব তাকে কঠিন শাস্তি দেন, তাই হয়তো এখন এত বছর পর সাজা দিতে ফিরে এসেছে। সবকিছু এত সহজ নয় দাসবাবু। লোকটা যদি প্রতিশোধ নিতে আসতো, নিমেষেই আজ মিস্টার সোমকে খুন করতে পারত, কিন্তু সে তা করেনি। তার জন্যই লোকটাকে আমার একদম শিক্ষিত মাস্টার মাইন্ড মনে হচ্ছে। কি জানি বাপু। গাড়িটা ততক্ষণে আমাদের বাড়ির নিচে গিয়ে দাঁড়ালো। আমরা গাড়ি থেকে নামলাম। ও দাসবাবুর কাছে এগিয়ে গিয়ে বলল, দাসবাবু, একটা কাজ করতে হবে আপনাকে, আর পুলিশের থেকে এ কাজ ভালো কেউ করতে পারবে না আশা করি। আপনি একটা কাজ করুন, ওই পুরনো যে কয়েদি, কি যেন নাম, গোবিন্দ নস্কর,
ওর কেসের ফাইলটা একবার খুঁজে দেখুন, আর সব ডিটেলস আমায় জানান। আর লোকটার পরিবারে আর কে কে আছে সব আমার চাই। যত তাড়াতাড়ি হয় ততই ভালো। সেই পুরনো ফাইল খোঁজা, উফ, সেই আবার ধুলো ময়লার স্তূপে হাত দেওয়া, পারি না আর। রিটায়ারমেন্ট নিয়ে নেব আমি। ঠিক আছে, তুমি যখন বলছো খুঁজে দেখবোক্ষণ। ও একটু হাসলো। গাড়িটা রাস্তার ধুলো উড়িয়ে বেরিয়ে গেল। সেই দিন বাড়ি ফিরে স্নান খাওয়া করে বসলাম। ও ওর ঘরে গেল, বলল কেসটা নিয়ে একটু ভাববে। আমি জানি এখন ওকে বিরক্ত করে লাভ নেই, তাই নিজের মতো চুপচাপ বসার ঘরে একটা বই খুলে পড়ছিলাম। এমন সময় ঘরের টেলিফোনটা বেজে উঠল। আমি দৌড়ে গিয়ে ফোনটা কানে দিয়ে বললাম, হ্যালো। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর হঠাৎ করেই নিস্তব্ধতা ভেঙে ফোনের ওপারে একটা মহিলা কণ্ঠ শোনা গেল। অনির্বাণ বাবু, এত কৌতূহল কিন্তু ভালো নয়। যে যা দোষ করেছে তার থেকে কারো রেহাই নেই। সাজা তাকে পেতেই হবে, সে জজ হোক বা অন্য কেউ। আর সব ব্যাপারে নাক গলানো বন্ধ করুন, তাতে আপনারই মঙ্গল। বলেই মুখের ওপর ফোনটা কেটে দিল। অনির্বাণ মনে হয় ফোনের শব্দটা শুনেছিল। আমি ওই রকম দাঁড়িয়ে আছি দেখে বা আমার চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে ফোনটা কেড়ে নিল। তারপর কানের কাছে দিয়ে রিসিভারটা নামিয়ে রাখল। সোফার উপর বসে বলল, গলাটা কেমন ছিল? একটা মহিলার গলা। হুমকি দিল কিনা বলতে পারবো না, তবে সাবধান হতে বলে দিল। আর কিছু বলল না, একটা সিগারেট জ্বালিয়ে ঘরের দিকে চলে গেল। ওর মুখ দেখে বোঝার উপায় নেই ওর মাথার ভেতর তখন কি চলছে। সারাদিন তেমন একটা কিছু ঘটেনি, কিন্তু রাতের বেলা হঠাৎ করেই দাসবাবু ফোন করেছিলেন। ফোন স্পিকারেই ছিল। তিনি বললেন, হ্যালো অনির্বাণ, তুমি যে ওই গোবিন্দ নস্করের খোঁজ নিতে বলেছিলে, বহু কষ্টে খুঁজে পেলাম ওই ফাইলটা। এই লোকটা নাকি একটু মাথায় চিরগ্রস্ত ছিল, আর মানসিক দিকও ঠিক ছিল না। হঠাৎ করেই একদিন কি হলো কেউ জানে না, লোকটা তার প্রতিবেশীকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। আর তারপর সেই হত্যার কাণ্ড প্রতিবেশীর স্ত্রী দেখতে পায়। সঙ্গে সঙ্গে পুলিশ আসে, আদালতে মহিলাই বয়ান দেয় সেই খুন করেছে তার স্বামীকে। ব্যাস, তারপরেই মৃত্যুদণ্ড। আর তার বিচার করেছিলেন আমাদের নিরঞ্জন বাবু। এই হলো পুরো ঘটনাটা। আর সব থেকে আশ্চর্যের একটা কথা বলি অনির্বাণ, তুমি আমায় ওর ফ্যামিলি ডিটেলস চেয়েছিলে না? ওটা খুঁজতে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস খুঁজে পাই। লোকটার একজন নিজস্ব দাদাও আছে, যার নাম সুবিমল নস্কর। আর সেই শহর কলকাতাতেই আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই লোকটার পেছনে পুলিশ খোঁজ খবর নিয়ে জানতে পারে ওই প্রতিবেশী স্ত্রী, যার স্বামীকে লোকটার ভাই খুন করে। সুবিমল নস্করের সাথে নাকি মহিলার কিছু অবৈধ সম্পর্ক আছে। আর ব্যাপারটা বেশ মাখো মাখো, বুঝলেন? ওই যা হয় আর কি। ব্যাস, এখনকার মতো এইটুকু ইনফরমেশন দিতে পারলাম। আর সেই সুবিমলের বাড়ির ঠিকানাটা দিচ্ছি, নোট করে নিন। আমি কথা শুনতে শুনতে নোট করে নিলাম ঠিকানাটা। এবার টেলিফোনে রিসিভারটা রেখে দিল। রাতে আমি একটু লেখার কাজ করে ঘুমোতে ঘুমোতে দেরি হয়ে গেছিল। সকালে ওর ধাক্কায় যখন ঘুম ভাঙল তখন প্রায় 9টা বাজে। ওঠো বন্ধু ওঠো, যেন কুম্ভকর্ণের নাতি। রাতে কি যে করো বাবা জানি না। চা খেয়ে তৈরি হয়ে নাও তাড়াতাড়ি, না হলে আমি চললাম একা। সুবিমল বাবু লোকটার বাড়ি। সঙ্গে সঙ্গে তরাক করে লাফিয়ে উঠলাম আমি। চাটা খেয়ে ফ্রেশ হয়ে যখন রেডি তখন প্রায় 10টা। আমি আরও তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। আজ হলো আবার রবিবার, তাই ছুটির দিন গেলে লোকটাকে আজকে বাড়িতে পাওয়া যাবে আশা করি। ট্যাক্সি নিয়ে যখন বেরোলাম হালকা রোদ্দুর উঠেছে আকাশে। কলকাতার রাস্তা, আজ রবিবার বলে ভিড় আর জ্যাম অনেক কম, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম গন্তব্যে। বেশ বড় ধরনের আধুনিক দোতলা বাড়িটা। বাইরে বেল দিতেই দরজাটা খুলে দিল একটা চাকর। কাকে চাই বাবু? আমরা সুবিমল বাবুর সঙ্গে কিছু কথা বলতে এসেছি। ওনাকে বলুন মিস্টার বক্সি এসেছেন। আমাদের ওপরে গিয়ে বসতে বলে দরজা বন্ধ করে দিলেন তিনি। আমরা সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলাম বড় ধরনের একটা প্যাসেজ হয়ে বসবার ঘরে। ঘরটা বেশ দামি জিনিসপত্র দিয়ে সাজানো। কিছুক্ষণের মধ্যে চাকরটা 2 কাপ চা এনে আমাদের সামনে রেখে বললেন, বাবু, স্টাডি রুমে আছেন উনি, চাটা খান, আমি গিয়ে খবর দিচ্ছি যে আপনারা আইছেন।
তারপর ও একটা পড়ার বই আর আলমারিটার দিকে এগিয়ে গিয়ে কিছু একটা দেখছিল। যেটাকে খুঁটিয়ে দেখছিল সেটা নিচের কাঁচে ঘেরা তাকের ওপর রাখা একটা ফাইল। ও ওইখানেই দাঁড়িয়ে দেখছিল ভেতরটায়। এমন সময় ঘরে প্রবেশ করল মিস্টার সুবিমল নস্কর। ওকে দেখে ও বলল, একই আপনারা হঠাৎ বলেনি কমনেই আমার বাড়িতে কি করছেন? ও এবার ওর প্রাইভেট ইনভেস্টিগেটর কার্ডটা এগিয়ে দিতেই লোকটার মুখটা দেখলাম শুকিয়ে গেল। ও আমার পরিচয় করিয়ে দিয়ে বলল, সুবিমলবাবু, আপনার কাছে আমাদের কিছু প্রশ্নের উত্তর জানার আছে, তাই যদি একটু সময় দিতেন খুবই ভালো হতো। আর এটা পুরোটাই আপনার ভাইয়ের সম্বন্ধে। ভাইয়ের কথা শোনা মাত্র দেখলাম লোকটা তেলে বেগুনে জ্বলে উঠল। ভাই? আমার কোনো ভাই নেই। যে একটা খুনি সে আমার ভাই হতেই পারে না। আপনারা তো পুলিশের লোক নন, তবে আপনাকে আমার এইসব প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না। লোকটার দেখলাম মেজাজ সব সময় তুঙ্গে থাকে। ছোটোখাটো রোগা শরীর আর মাথায় ব্যাগ ব্রাশ করে আঁচড়ানো চুল। একদম ভেতো বাঙালির মতো চেহারায় যে এত রাগ থাকে তা কি করে জানি না। ও আর বসলো না, কারণ সামনের মানুষটির যদি ইচ্ছে না থাকে তার দিয়ে কিছু বেরোবে না। খালি নমস্কার জানিয়ে বলল, শুনুন সুবিমলবাবু, আপনি আমায় বললেন না ঠিক আছে, তবে পুলিশ নিজের উত্তর কিভাবে বার করে নিতে হয় সবটাই জানে। ঠিক আছে, উঠি আজ। আপনার অনেকটা সময় নষ্ট করে দিলাম। লোকটা দেখলাম হন হন করে পাশের ঘরে চলে গেল। আমরা ওর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় নেমে আমি ওকে প্রশ্ন করলাম, তুমি ছেড়ে দিলে যে? ওনার কথা শুনে তো মনে হলো কোনো জ্বলন্ত আগ্নেয়গিরির থেকে কম কিছু নয়। আমার কথায় যেন কোনো ভ্রুক্ষেপই করলো না, শুধু বলল, চলো, কাছেই ডক্টর মজুমদারের কেবিন। কলকাতার নাম করা মানসিক রোগের চিকিৎসা করা একজন ডাক্তার। ওনার দর্শনটা একটিবার করে আসি, বুঝলে? ওর মুখে একটা হাসি লেগে রয়েছে। তার মানেও কিছু একটা সূত্র খুঁজে পেয়েছে, আর সেই সূত্র ধরে হাঁটলে এই কেসের কিনারা সে করতে পারবে। আমি বললাম, তা এখন এই ডাক্তারের ক্লিনিক কি খোলা থাকবে? আজ তো রবিবার। একটু হেসেও বলল, চলো না, গিয়ে দেখাই যাক। আমি আর ও হেঁটেই পৌঁছে গেলাম সেই ক্লিনিকে। 4 তলার একটা কেবিনে বসেন ডক্টর মজুমদার, আর ক্লিনিকে গোটা চারেক রোগীও ছিল। দুপুরবেলা বলে হয়তো রোগীর ভিড় একটু কম। রোগীর ভিড় হালকা হয়ে যাওয়ায় আমরা ভেতরে প্রবেশ করলাম। হাত জোর করে প্রণাম জানিয়ে ও বলল, ভেতরে আসতে পারি? ডাক্তারবাবু বোধ করি সব রুগী শেষ করে মনে করে সবকিছু গুছিয়ে রাখছিলেন, সেই রকমভাবেই বলে উঠলেন, ইয়েস, কাম ইন। আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল বলে তো মনে হচ্ছে না। বসুন বসুন। সামনের দুটো সিট দেখিয়ে দেওয়ায় আমরা সেইখানেই বসলাম। ওর কার্ডটা এগিয়ে দিতেই উনি বললেন, ও মাই গড, আপনিই তো সেই সুনামধন্য গোয়েন্দা। বলুন বলুন, হাউ মে আই হেল্প ইউ? আর কিছু নেবেন, চা বা কফি? ও একটু হেসে বলল, আরে না না, এই দুপুরে ওইসব কিছু লাগবে না। আমার খালি একটা ইনফরমেশন চাই, ওটা পেলেই একটা মানুষের প্রাণ বাঁচাতে পারে ডক্টর মজুমদার। উনি একটু উত্তেজিত হয়ে বললেন, অবশ্যই অবশ্যই, বলুন কি জানতে চান। ও সোজাসুজি কথাটা বলে দিল। আচ্ছা ডক্টর মজুমদার, সুবিমল নস্কর এই নামের কোনো লোকের কি আপনি এর মধ্যে চিকিৎসা করেছেন? মানে খুবই রিসেন্ট ওনার ব্যাপারে একটু জানতে চাই। ডক্টর মজুমদার একটু ভেবে বললেন, মনে থাকার কথা না, কিন্তু কেসটা অদ্ভুত জানেন। লোকটা বোধহয় কম বয়সে কিছু একটা বড় অন্যায় করেছে, আর সেটা এত বছর পরেও ওই অন্যায়ের অপরাধ বোধ জাগিয়ে তুলেছে। তাই নাকি রাতে ঘুমাতে পারে না তিনি। এই ধরনের কেস আসে মাঝে মাঝে আমাদের কাছে, কিন্তু এনার ব্যাপারটা আলাদা। উনি ভুল করেছেন সেটা যেন বলতে চান না, লুকিয়ে যেতে চান, আর হঠাৎ করেই রেগে যায়। এটাই একটা রোগের সিমটম। কিন্তু কাউকে না কাউকে তো বলতে হবে, না হলে রোগটা মনে চেপে বসলে হয়তো ভদ্রলোক সাইকো হয়ে যেতে পারেন। এতটা প্রভাব বিস্তার করেছে সেটা। ও আই সি। তবে আরেকটা কথা বলুন তো, লোকটার সঙ্গে কি কেউ এসেছিল নাকি নিয়ে আপনার কাছে? ওটা বোধ করি ওনার স্ত্রী নন, তবে সম্পর্ক কিছু আছে তা বোঝা গেল। ঠিক আছে ডক্টর মজুমদার, আপনার অনেকটা সময় নষ্ট করলাম, অসংখ্য ধন্যবাদ। আমার যা জানার তা জানা হয়ে গেছে। আজ তাহলে উঠি। ভবিষ্যতে যদি কোনোদিন দরকার লাগে আমায় জানাতে ভুলবেন না কিন্তু। কার্ডটা আপনার কাছেই রইল। আমরা নমস্কার জানিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে আমি বললাম, আচ্ছা তুমি ডক্টর মজুমদারের কাছে আসার ব্যাপারটা বুঝতে পারলে কিভাবে? বুঝলে না, খুব সহজ।
আলমারিটার কাছে ডক্টর মজুমদারের একটা ভিজিটিং কার্ড চোখে পড়ল। আর লোকটার কথা বলার যা ধরন আর রেগে যাওয়া দেখেই বোঝা যায় এর মানসিক কোনো রোগ আছে। তবে এই নিরঞ্জন বাবুকে হত্যা করার চেষ্টা করেছে তার কোনো প্রমাণ এখনো আমার হাতে আসেনি। আর প্রতিবেশী মহিলার সাথে সম্পর্ক, ওটাও কিন্তু সাধারণ ব্যাপার নয়। কথা বলতে বলতে আমরা চার মাথার মোড়ে পৌঁছে গেলাম। এদিকটা বরাবরই ভিড় থাকে। আমরা রাস্তাটা ধরে এগোচ্ছি, ভিড়ের মধ্যে একটা লোকের সাথে আমার ধাক্কা লাগলো। তখন বুঝিনি, বাড়ি পৌঁছে পকেটের মধ্যে কিছু একটা ঠেকতেই হাত ঢুকিয়ে দেখলাম একটা কাগজ সেখানে রয়েছে। সেটাই খুদে খুদে অক্ষরে লেখা পারফেক্ট মার্ডার। সেটা নয় যেখানে খুনি ধরা পড়ে না, বরং পারফেক্ট মার্ডার সেটাই যেখানে একটি নিরপরাধ লোক ধরা পড়ে। এটা পাওয়া মাত্র আমি ওর কাছে ছুটে গেলাম। ওর মুখে একটা কাগজটা দেখে একটা হাসি খেলে গেল। ও শুধু একটা কথাই বলল, সাইকো কিলার। পরের দিন সকালে আমি একটু ওর ঘরে গিয়ে দেখি ও চুপচাপ খাটের ওপর শুয়ে পা নাড়তে নাড়তে কিছু একটা ভাবছে। পাশেই একটা খাতা পড়ে আর সেই কাগজটা। আমি পাশে গিয়ে বসলাম আর বললাম, কিছু কি বুঝতে পারলে? ও উঠে বসে একটা সিগারেট জ্বালিয়ে একটা বড়সড় টান দিল, তারপর ধোয়া ছেড়ে বলল, বেশিরভাগ প্রশ্নের উত্তর পাওয়া গেছে, কিন্তু আমি এটা বুঝতে পারলাম না এতে মিস্টার সোমকে খুন করার মোটিভটা কোথায়। আর যেমন ধরো ওই যে মহিলার সঙ্গে সম্পর্ক আছে লোকটার, সেটা তো জানা গেল, কিন্তু কেন তিনি ওনার সঙ্গে সম্পর্কে জড়াবেন? কেন? একজন পতিহারা মহিলা যে বিধবা থাকবে এটা কোন আইনে লেখা আছে যে সে আবার সম্পর্কে জড়াবে না? নিজেই নিজের বলা কথাটা শুনে আমি উত্তেজিত হয়ে উঠলাম। আমার মাথায় তখন একটা সম্ভাবনা উকি দিচ্ছে। আমি বললাম, এটা তো জলের মতো পরিষ্কার। খুনটা সুবিমলবাবু নিজেই করেছেন, আর হয়তো তার প্রতিবেশী মহিলার সাথে তার সম্পর্ক আগে থেকেই ছিল, তাই জন্য তারা জোট বেঁধে খুন করে লোকটাকে। আর আমরা শুনেছি গোবিন্দ নস্কর লোকটার তো একটু মাথায় ছিট আগে থেকেই ছিল। খুন করে তাকে ফাঁসিয়ে দেওয়া এটা তো অতি সহজ কাজ। ওর মুখে একটা হাসি খেলে গেল, আমার পিঠে চাপড় মেরে বলল, এতদিনে বলা যায় তুমি আমার সঙ্গে ঘুরে ঘুরে ভালোই কাজ শিখেছো। সবটাই তো হলো, আর এটা যে সত্য তা প্রমাণ করা কঠিন কাজ নয়। কিন্তু লোকটা মিস্টার সোমকে খুন করবে কেন? কেন, ডক্টর মজুমদার তো বলেই ছিলেন ও বড়সড় মানসিক রোগের শিকার। সেই রোগের বসেই হয়তো। তৎক্ষণাৎ সিগারেটটা জানলা দিয়েও ছুঁড়ে ফেলে দিল, তারপর ছুটে এসে বলল, দাঁড়াও, মাথাটা খুলে গেল মনে হচ্ছে। সবটাই ঠিক, গোবিন্দ নস্কর খুন করেনি, আর তাকে ফাঁসিয়েছিল সুবিমল বাবু আর সেই মহিলা মিলে। আর এটা তোমার কালকের পাওয়া কাগজ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু একটা প্রশ্নের উত্তর আমি খুঁজছিলাম, সেটা হলো কাগজে পাওয়া 26 লেখা নাম্বারটির কথা। এতক্ষণ ভাবছিলাম ওই লেখাটা কোনো বই দিয়ে নেওয়া, আর সেটা তার কোড নাম্বার, কিন্তু না। আজকে তারিখটা কত বন্ধু? আমি তৎক্ষণাৎ বললাম, আজ তো 26। তার মানে পরে বুঝতে পারবে। একটা বড় কিছু ঘটতে চলেছে। তাড়াতাড়ি যা পড়ে আছো ওটা পড়েই বেরিয়ে পড়ো। রাস্তায় যেতে যেতে থানায় দাসবাবুকে তুলে নেওয়া যাবে। আমরা পৌঁছতে দেরি হলে একটা অঘটন ঘটে যেতে পারে। ওঠো ওঠো। তৎক্ষণাৎ পায়জামাটা চুরিয়ে নিল। আমিও তৈরিই ছিলাম। তাড়াতাড়ি করে রাস্তায় নেমে একটা ট্যাক্সি নিলাম। ও ঠিকানাটা বলে দিয়ে বলল, যত তাড়াতাড়ি পারবে চালাও, থানা চলো, তারপর এই ঠিকানায় কুইক। ওর কথা শুনে হয়তো ড্রাইভারটাও রহস্যের গন্ধ পেয়েছে। রাস্তায় গাড়ি ছুটিয়ে দিল সে। সময় মতো তাড়াতাড়ি করে দাসবাবুকে তুলে নেওয়া হলো। দাসবাবু ওর কয়েকজন পুলিশকে জিপ নিয়ে আমাদের পেছনে আসতে বলে দিল। আমার মাথায় ঢুকছে না হচ্ছেটা কি। এখন এটা যেন যা ঘটছে সবটাই রঙ্গমঞ্চ, আর ও তার হিরো, সবটাই সে জানে। দাসবাবু শুধু বললেন, অনির্বাণ, এত তাড়াতাড়ি কেন বুঝতে পারলাম না? আজকে কিছু হতে চলেছে। মিস্টার সোমের কি প্রাণের ভয় আছে? ও মাথা নাড়িয়ে উঁচু গলায় বলল, সুবিমল নস্কর লোকটা পুরো সাইকো, আর সে মিস্টার সোমকে খুন করতে যায়নি আজ, কারণ ওর মানসিক রোগটা এমন, ওর অপরাধবোধ ওকে গিলে খাচ্ছে। তাই ভাইয়ের উপর দোষ চাপানোর আগেও উনি সেই খুনটা করেছিলেন, আর সেটা তিনি জজ সাহেবের সামনে খুলে বলতে চায়, আর তার প্রায়শ্চিত্ত করতে চায়। আর মিস্টার সোম? না, মিস্টার সোমকেও ও কোনো ক্ষতি করবে না, এটা আমি 100% নিশ্চিত। আমার ভয়টা অন্য জায়গায়। তাড়াতাড়ি চলো ড্রাইভার, না হলে একটা অঘটন ঘটে যাবে। ড্রাইভার ঠিক গাড়ি চালাচ্ছে না প্লেন চালাচ্ছে সেটা আমি জানি না, কিন্তু ওর গাড়ি চালানোর হাত যে কতটা দক্ষ আজ তা বোঝা গেল।
ঠিক 8 মিনিটের মধ্যে 20 মিনিটের রাস্তা প্রায় গতি 60-এর নিচে নামতে না দিয়ে সে আমাদের পৌঁছে দিয়েছে। গাড়ির দরজা খুলে নামতে যাব, জজ সাহেবের বাড়ির বারান্দা থেকে পরপর 2টো বন্দুকগুলির শব্দ হলো। ও যতটা জোরে হয় দৌড়ে গেল সিঁড়ি বেয়ে। আমি আর দাসবাবু ওর পেছন পেছন বসার ঘর পেরিয়ে প্রবেশ করলাম বারান্দায়। কিন্তু সেইখানে যা দৃশ্য দেখলাম তাতে আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমার হাত পা তখন বরফের মতো শীতল হয়ে এসেছে। ও আমার পাশে থ মেরে দাঁড়িয়ে। আমি আর দাসবাবু ততক্ষণ বারান্দায় এসে হাঁপাচ্ছি। চোখের সামনে যেটা দেখছি সেটা কিছুটা এই রকম। সামনে বৃদ্ধ মিস্টার সোম দোলনাটায় বসে আছেন, ওনার মুখটা ফ্যাকাশে, আর তার ঠিক অপর দিকে রক্তে ভিজে আছে মেঝের সাদা পাথর। সেই রক্তের উৎস লক্ষ্য করলে দেখা যাবে একটা লোক চোখ উল্টে গুলিবিদ্ধ অবস্থায় সেখানে পড়ে আছে, আর গুলিগুলো ঠিক তার মাথায় করা হয়েছে, আর বন্দুকটা তার নিজের হাতে ধরা, অর্থাৎ তিনি নিজে আত্মহত্যা করেছেন। সেই মৃত পড়ে থাকা লোকটা আর কেউ নয়, তিনি স্বয়ং আমাদের মিস্টার সুবিমল লস্কর। ও শুধু দাঁড়িয়ে থাকা অবস্থায় নিচু গলায় বলল, পারফেক্ট মার্ডার সেটা নয় যেখানে খুনি ধরা পড়ে না। He proved that. আমরা তাড়াতাড়ি ধরাধরি করে মিস্টার সোমকে তুলে ধরি। তিনি একটু অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। নিজের চোখের সামনে কেউ এসে সুইসাইড করলো তিনি তা ঠিক মেনে নিতে পারেননি, অসুস্থ হয়ে পড়েছেন। শুধু যাওয়ার আগে আমাদের বারান্দায় থাকা ফুল গাছগুলোর দিকে ইশারা করলেন। ওনাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পুলিশ পেছনেই ছিল। পুলিশ নিজেদের কাজ শুরু করে দিয়েছে। ওর মুখে কোনো কথা নেই, ও খালি একটা সিগারেট ধরিয়ে নিল। তারপর বারান্দায় ফুল গাছগুলোর দিকে এগিয়ে গেল। সেখানে গাছের আড়ালে লুকানো ছিল একটা ভিডিও ক্যামেরা, সেটা সমস্ত ঘটনা রেকর্ড করে রেখেছে। আমরা বেরিয়ে এলাম। ও ক্যামেরাটা রেকর্ডিংটা চালালো। সেটা কিছুটা এইরকম, স্পষ্ট সব কিছুই, কারণ আত্মহত্যাকারী নিজে সেটা সেখানে রেখে গেছিল। ভিডিও রেকর্ডিং বলছে সুবিমল বাবু নিজে স্বয়ং নিজের শরীরে প্রবেশ করলেন জজ নিরঞ্জন সোমের বারান্দায়। মুখে কোনো মুখোশ নেই। তাদের মধ্যে কিছু ছোটখাটো কথা হলো, কিন্তু সব থেকে যে কথাটা দরকারি সেখানে সুবিমল বাবু উত্তেজিত হয়ে বলছেন, হ্যাঁ হ্যাঁ, আমি আমি এতটাই সেই রাতে প্রতিবেশীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছিলাম আমি, কারণ লিজা আর আমি দুজনকে ভালোবাসতাম। তাই সেই রাতে দুজন প্ল্যান করে খুন করি লোকটাকে, কারণ আমাদের মধ্যে ভালোবাসার বাধা হয়ে দাঁড়াচ্ছিল খালি ওই লোকটাই। কিন্তু খুনের দিন কিভাবে আমার ভাই ওইখানে এসে পড়ে। ভাইটা ছিল একটু মন ভোলার, মানসিকভাবে অসুস্থ, তাই ওর সাথে কোনোদিনই আমার সদ্ভাব ছিল না। কিন্তু ও খুনটা নিজের চোখে দেখে ফেলেছে, তাই সেখানেই আমাদের বিপদ। সবটা সাজানো হলো, লিজা কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে ওকে খুনি বলে দিল, ব্যাস সব শেষ। কিন্তু কিন্তু কিছুদিন ধরে আমার মাথার ভিতরে ও রোজ স্বপ্নে আসতো সেই খুনের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো খুনটা করেছিলাম, একটা না দুটো খুন করেছিলাম আমি। আপনি কোনো ভুল সাজা দেননি জজ সাহেব, আপনি নির্দোষ। তাই সব দোষ আমি স্বীকার করছি, না হলে আমি মরেও শান্তি পাবো না। এই যে এই ভিডিও ক্যামেরায় সবটা স্বীকার করে গেলাম আমি। আমায় ধরা বা সাজা দেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। খালি একটাই কথা, আমি পাগল নই, আমি 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 সাইকো নই। চিৎকার করে কথাগুলো বলতে বলতে লোকটা হঠাৎ তার হাত থেকে বার করে আনলো পিস্তলটা। পরপর দুটো গুলি চালিয়ে দিল নিজের মাথায় সেটা থেকে। ব্যাস সব শেষ। অনির্বাণ, আমি, বৌঠান বসেছি আমাদের বাড়িতে খাওয়ার টেবিলে। বৌঠান বলল, তাড়াহুড়ো করে আমাকে তো এই কেসটার সাথেই নিলে না। এবার কিন্তু পরে কি হলো সেটা আমায় সব খুলে বলতে হবে তোমাদের। আরে চিন্তা কি, আমি আছি কি করতে, সবটা বলছি তুমি শোনো। ও শুধুর হাতের সিগারেটটা টান দিয়ে বলল, যদি গল্পটা তুমি লেখো তবে এই গল্পটার নাম দিও সাইকো কিলার।
আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে গোয়েন্দা অনির্বাণ সিরিজের গল্প সাইকো কিলার। গল্পটা আশা করি খুবই ভালো লেগেছে। তাহলে ভালোবাসা নেবেন আর সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো গল্পের আসর সাইনিং অফ।